কুকের প্রবলেম নিয়ে চিন্তা করো না, কুকের এগুলো আচ্ছা প্রবলেম হয়তো আসবে না পরীক্ষায়, মানে এগুলো একটু মোর, মানে ডেরিভেশনটা না দিলে তো প্রবলেম, মুখস্থ করে তো লেখা যাবে না, তাই না? সো কনসেপ্ট গুলা একটু, কনসেপচুয়াল স্টাডিটা খুবই একটু আমাদের অন্য জিনিসে যাবো আমরা। চ্যাপ্টার 6 কি আছে? তোমরা তো ইনকোর্সের ডিসিএসসি। রুটিন তো পেয়ে গেছো, তাই না? হ্যাঁ স্যার, আপনার পরীক্ষা 2 তারিখ। চ্যাপ্টার 6 প্রথমটাই 11:30টায়, হ্যাঁ তাই স্যার। না? প্রথমটাই। এনিওয়ে, এরপরে আমরা চ্যাপ্টার 6 হচ্ছে ডিসি টু এসি কনভার্টার্স। স্যার সিলেবাস তো অতটুকুই থাকবে তাই না স্যার? বুক পর্যন্ত। হ্যাঁ স্যার। ওকে স্যার। যদিও আমার মিড টার্মের তো চেঞ্জ হয়ে গেল ডেট, মার্চের 2, আজকে হলো অনেক দিন আছে। না, আরেকটু সিলেবাস বাড়াইতে হবে যেহেতু অনেক পরে হচ্ছে মিড টার্ম। স্যার এতটুকু রাখলে একটু ভালো হয় স্যার। না, স্যার কুকটা ওইটুকু রাখলে স্যার ভালো ভালো হতো স্যার, হয়তো স্যার। ভিতরে ভিতরে স্যার অনেক আছে স্যার, মানে 1 2 3 5 মানে স্যার 4টা চ্যাপ্টার মতো। সব জি চ্যাপ্টার স্যার, ল্যাবেরও একটু সমস্যা আছে স্যার, মানে হঠাৎ করে খুললে তো স্যার একটু সমস্যা হবে। পড়তে হবে, সমস্যা কিছুই নেই। সমস্যা হচ্ছে তোমরা পড়ো না, সময় দাও না বইয়ের মধ্যে। সমস্যা বেসিক্যালি একটাই, ছাত্রদের, অন্য কোনো সমস্যা নেই। আমি আসলে সেই সমস্যার কথা বলিনি স্যার, ঘরের ওই মধ্যে যে এখন ল্যাব। পড়ার সুযোগ আরো বেশি, বাইরে কম ঘোরাঘুরি করে পড়ানো স্যার ল্যাব গুলো খুললে ওইখানে একটু সময় দেওয়া লাগবে স্যার, অনেকদিন ল্যাব করা এই জন্য হয়নি। আগে পড়ে রাখো। আচ্ছা ঠিক আছে, যাও দেখি ওই পর্যন্তই সিলেবাস, কিন্তু থরলি পড়বে কিন্তু। আচ্ছা স্যার। ওকে। বিসমিল্লাহ। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা। ডিসি টু এসি কনভার্টার্স, এই যে যখন আমরা এতদিন আমরা কি পড়ছি, ডিসি ডিসি পড়ছি, তাই না? জি স্যার। রেকর্ডিং করা হচ্ছে না, রেকর্ড করতে হবে। আচ্ছা শোনো, আমি গত পরশুদিন আমার ক্লাস ছিল না তোমাদের সাথে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমার তার আগের দিন আমার মোবাইলটা ওই পানিতে পড়ে ড্যামেজ হয়ে গিয়েছে, তো তারপরে আমি ইনফ্যাক্ট কোনো মেসেজও দিতে পারিনি তোমাকে, আর ওই গুগলেও ঢোকা হয় না। ইনফ্যাক্ট এর মধ্যে আবার ওই বাইরে গিয়েছিলাম পরীক্ষা নিতে, কাজেও ব্যস্ত ছিলাম। তো আমি ওখানে যে যখন তোমাকে জানাবো আমি, তখন আমার মোবাইল ছাড়া আমি বাইরে চলে গেছি, বুঝছো? তো উপায় ছিল না কোনো তোমাকে জানানোর, কোনো কন্ট্যাক্ট নাই, কিছু নেই, মানে কোনো ডিভাইসই ছিল না আমার সাথে। পরীক্ষা নিতে গিয়েছিলাম, বুঝছো, ইঞ্জিনিয়ারিং কলেজে। তো সকালবেলা আমি তোমাকে জানাতাম, কিন্তু আমি গেছি ওখানে 9টায়, তারপরে মনে পড়ছে আরে আমার তো ডিভাইস নাই সাথে, কিভাবে জানাবো? তো তখন আর জানাতে পারিনি, বুঝছো? আচ্ছা স্যার। তোমরা হয়তো ওয়েট করেছো, আমাকে ফোনও হয়তো করেছো, তাই না? হ্যাঁ? জি স্যার। নাকি? না, ফোন করো নাই? না লিঙ্ক স্যার, আনতে ফোন করা হয়েছিল লিঙ্কও স্যার। দেখো নাই, লিঙ্ক তো দিই নাই। ও, লিঙ্ক তো দিয়েছিলাম আমি না? না স্যার, লিঙ্ক দেন নাই স্যার। লিঙ্ক দিয়েছিলাম, ও লিঙ্কও দিই নাই, হ্যাঁ, না স্যার। লিঙ্কও দিই নাই। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি সাধারণত এরকম করি না। আমার খারাপ লাগছিল, হয়তো তোমরা 10-15 মিনিট ওয়েট করবা, ফোন করবা, কিন্তু আমি অসহায় ছিলাম ওই সময়। ঠিক আছে, অসুবিধা নেই। তো এখন এই আমরা এতদিন, আচ্ছা রেকর্ডটা অন করি। তো এখন যেটা বলছিলাম যে
এই চ্যাপ্টার 6 আমাদের ডিসি টু এসি কনভার্টার্স এই চ্যাপ্টারটা। তো এখানে এই জন্য এটা নাম বলা হচ্ছে ইনভার্টার্স। সাধারণত তোমরা প্র্যাকটিক্যাল লাইফে মানুষের কথা কথা এই এই জিনিসগুলো ডিভাইস, এই ইকুইপমেন্ট গুলো ইনভার্টার কথা শুনবো বেশি। ইনভার্টার ইনভার্টার এই জন্য শুনবো বেশি, কেন বলতো? এটা যে অ্যাপ্লিকেশনের যে জায়গাগুলা অনেক জায়গায় আমরা সোলারে ইউজ হয়, সোলার, ইউপিএস, আইপিএস। হ্যাঁ, কেন? কারণ আমরা ব্যাটারি থেকে যখন এনার্জিটা, স্টোরড এনার্জি ইউটিলাইজ করবো, সেই ব্যাটারিটা চার্জ হতে পারে যে কোনো ভাবে হোক না কেন। নর্মালি আমাদের যেমন ব্যাটারি এসি থেকে চার্জ হচ্ছে কোথায় বলো তো? আর ব্যাটারি চার্জ করতেছি এসি সাপ্লাই থেকে। এটা কোথায় আমাদের প্র্যাকটিক্যাল লাইফে হচ্ছে বলো? স্যার আপনার কোশ্চেন বুঝিনি। ব্যাটারি চার্জ করি আমরা, ব্যাটারি বলতে মোবাইল ব্যাটারি না, বাসায় বলেই দিলাম। আচ্ছা যাই হোক, বাসায় যে ইউপিএস বা আইপিএস আমরা ব্যবহার করি, সেই ব্যাটারিগুলো চার্জ আপ হয় আমাদের এসি লাইন থেকে, তাই না? পাওয়ার লাইন থেকে, ঠিক না? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের সোলার প্যানেল থেকেও আমরা ব্যাটারি চার্জ আপ করতে পারি। সোলার প্যানেল থেকে যদি সোলার এনার্জি ইউজ করি, তখনও আমাদের কি হয়, ব্যাটারিটা চার্জ আপ হয় দিনে, রাতে আমরা ওই স্টোরড এনার্জিটা ইউজ করি আমাদের এসি ডিভাইসগুলো চালাই, এসি অ্যাপ্লায়েন্স, হোম অ্যাপ্লায়েন্সেস লাইক লাইট, ফ্যান, টেলিভিশন, ফ্রিজ ইত্যাদি, তাই না? তাহলে এখন ওই অ্যাপ্লায়েন্স গুলো কি এসিতে চলে, ওগুলো চলে এসিতে, কিন্তু আমার ব্যাটারিটা কি এসি না ডিসি? স্যার ডিসি। ডিসি। তাহলে আমার ডিসি থেকে এসিতে কনভার্ট করতে হবে, তাই না? সেই জন্যই তোমরা যে সার্কিটটা দেখো, ও যে ইউপিএস এ বা আইপিএস এ বাসায় বড় একটা বক্সের মধ্যে ব্যাটারি বাঁধেও, তাই না? ওই পুরোটা যে বক্সটা, ওটা মূলত ইনভার্টার। বুঝতে পেরেছো? কারণ ওটা ডিসি টু এসি কনভার্ট করছে। অবশ্যই কনভার্টার, ডিসি টু ডিসি কেও কনভার্টার বলবো, ডিসি টু এসি কেও কনভার্টার বলবো। ডিসি টু এসি এই কনভার্টারের স্পেশাল নাম আবার ইনভার্টার, মানে যেহেতু সে উল্টে অন্য অন্য টাইপে নিয়ে যাচ্ছে ডিসি থেকে এসি। এই আর কি। তো এখানে তোমার এই বেসিক জিনিসপত্র কিছু বলা আছে এখানে। এখানে আমাদের ইনপুট, এখানে যে কথাগুলো আমি বলছিলাম, তা ইনপুট মে বি এ ব্যাটারি, ফুয়েল সেল, সোলার সেল or other DC source. আর আউটপুটস টিপিক্যালি সিঙ্গেল ফেজ আউটপুটস যেগুলো আমরা নিই 120 ভোল্ট, 60 হার্জ, 220 ভোল্ট, 120 ভোল্ট, 60 হার্জ। এটা কোন দেশে এগুলো? স্যার কানাডাতে। আমেরিকায়, কানাডায়, জাপানে এটা। আর ইউরোপের দেশগুলোতে বোধহয় 220 ভোল্ট, 50 হার্জ, তাই না? জি স্যার। 115 ভোল্ট, 400 হার্জ, এটা আবার কোথায় আমার জানা নেই ঠিক। এনিওয়ে, তো আমরা এরকমের বিভিন্ন রকম ভাবে করতে পারি। তো এটা যারা ডিজাইন করবে ইনভার্টার, তার হাতে যে সে কোন ফ্রিকোয়েন্সি কত ভোল্ট করবে, এই আর কি। তো ওই আগের মতোই কতগুলো পারফরমেন্স প্যারামিটারস আসছে, যে আউটপুট পাওয়ার যেটা আমরা পাচ্ছি এসি, সেটা আমরা এখন কি ইউজ করব? যেহেতু এসি পাওয়ার, এবার আমাদের পাওয়ার ফ্যাক্টর ইউজ করতে হবে, তাই না? পাওয়ার ক্যালকুলেশনে নাকি? জি স্যার, পাওয়ার ফ্যাক্টর ব্যাপারটা আসবে, অস্থিটা। তো এই জন্য এটা ওই ভি নট আই নট কস থিটা অথবা আই নট স্কোয়ার আর, যদি আমাদের রেজিস্টিভ লোড হয় তাহলে আমরা এটা বলতে পারি আর কি।
এইভাবে আমাদের এসি ইনপুট পাওয়ার হবে, এসি ইনপুট পাওয়ার যেটা আমার সাপ্লাই থেকে যাচ্ছে ব্যাটারি থেকে, সেটা হবে আইএস ভিএস। এগুলো নতুন কথা না। ইনপুট পাওয়ার বলতে আমার ব্যাটারির থেকে কি পাওয়ার ডেলিভারি হয়েছে, তারপর সিস্টেম লস থাকবে তো, তারপরে না আউটপুট পাওয়ার। এই আর এই যে রিপল কন্টেন্ট, এগুলো আমরা আগেও পড়েছি, রুট ওভার আইএল স্কোয়ার মাইনাস আইএস স্কোয়ার। রিপল ফ্যাক্টর হচ্ছে রিপল কারেন্ট ডিভাইডেড বাই সাপ্লাই কারেন্ট। এই জিনিসগুলো আমরা দেখে আসি আগে। এটা হচ্ছে বেসিক ব্লক ডায়াগ্রাম। এরকম ব্লক ডায়াগ্রাম আমরা ওখানেও পড়েছি, যে ইনপুটে আগে ছিল ডিসি টু ডিসি, ডিসি টু এসি। এবার হচ্ছে ডিসি টু এসি। এখানে দেখা যাচ্ছে ডিসি টু এসি। আউটপুট ভোল্টেজ এখানে দেখা যাচ্ছে। ইনপুট কারেন্ট, এই যে ইনপুট কারেন্ট, এটা টিপিক্যাল ইনপুট কারেন্ট না, ওই যে অন টাইম অফ টাইম সুইচিং সিরিজে যদি আমি সুইচ লাগাই তাহলে কি হবে, ইনপুট কারেন্ট আমার সাপ্লাই কারেন্ট থাকবে কিছু সময়, কিছু সময় থাকবে না, কারণ সিরিজে যদি সুইচ অফ করে দিই, এই আর কি। তারপরে হারমোনিক ফ্যাক্টরের সংজ্ঞা আমাদের ওই এন দিয়ে আমাদের হারমোনিক নাম্বার বোঝাচ্ছি, ঠিক আছে। যদি আমি এন এর ভ্যালু, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ভোল্টেজ, ফান্ডামেন্টাল, এটা হচ্ছে কি 1 ভি নট 1, আউটপুট 1 মানে ফান্ডামেন্টাল যে কম্পোনেন্ট, তার সাথে তুলনা করব এন এর ভ্যালু যদি 2 দেই, ইজ গ্রেটার দ্যান 1, 3 দেই, মানে ইন্ডিভিজুয়াল হারমোনিক্সের যে আউটপুট আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই ফান্ডামেন্টাল কম্পোনেন্টের আরএমএস ভ্যালু, এই দুটো রেশিও হচ্ছে হারমোনিক ফ্যাক্টর, হারমোনিক ফ্যাক্টর, ঠিক আছে। তারপরে টোটাল হারমোনিক ডিস্টরশন হচ্ছে, টোটাল হারমোনিক ডিস্টরশন বলতে বোঝাচ্ছি আমরা যে সকল ফ্যাক্টরের যে স্কোয়ার করে, সকল যে ফ্যাক্টর আছে তাদের স্কোয়ার করে যোগ করব, করে তাকে রুট করব, ঠিক আছে। অর্থাৎ মিন স্কোয়ার, সরি রুট স্কোয়ার করব, রুট স্কোয়ার করে সেই রুট স্কোয়ারকে তুলনা করব ফান্ডামেন্টালের সাথে, এই জন্য ফান্ডামেন্টাল দিয়ে ভাগ করব ভিন্ন টোয়ার, তাহলে আমি পাবো টোটাল হারমোনিক ডিস্টরশন। ডিস্টরশন বলতে আমরা আসলে হারমোনিক্স চাই না, সিগন্যালটা কতখানি ডিস্টর্টেড হয়ে গেছে তার মেজারমেন্ট হচ্ছে এই টিএইচডিএ, অর্থাৎ এই স্কোয়ারের যোগফল করে রুট করে এই অংশটা যত বড় হবে বুঝতে হবে আমাদের হারমোনিক কন্ট্রিবিউশন তত বেড়ে গেছে, তার মানে ডিস্টরশন বেশি হয়ে যাবে। কারণ আমরা তো চাই একটা সিঙ্গেল পিওর সাইন ওয়েভ, কিন্তু অনেক সাইন ওয়েভের সমষ্টি এটা, তাই না? বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। তারপরে ডিস্টরশন ফ্যাক্টর, এগুলো সব ডেফিনিশন, আর কিছুই না। ডিস্টরশন ফ্যাক্টর আবার ও যে কি, ওই যে হারমোনিক ফ্যাক্টর যেটা ছিল না, হারমোনিক ফ্যাক্টর এইচএফ, এই যেটা এই ইকুয়েশন, এই হারমোনিক ফ্যাক্টরের কে আবার স্কোয়ার করে যোগ করে, অর্থাৎ এই এখানে সিগন্যালের ভোল্টেজকে আর এখানে হারমোনিক্স গুলো, হারমোনিক ফ্যাক্টরের স্কোয়ার করে তাকে যোগ করে তাকে রুট করে ওই ইয়াতে ভাগ করলে হারমোনিক ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সির যে ভোল্টেজ বা সেই রেশিওটাকে আমরা বলবো ডিস্টরশন ফ্যাক্টর। এটা হচ্ছে আসলে টোটাল ডিস্টরশন ফ্যাক্টর, আর ইন্ডিভিজুয়াল ডিস্টরশন ফ্যাক্টর বললে আমরা
এইভাবে এই ফর্মুলা যে ইন্ডিভিজুয়াল হারমোনিক্স এর ভোল্টেজ ডিভাইডেড বাই ফান্ডামেন্টাল ভোল্টেজ ডিভাইডেড বাই ওই এই যে এন স্কোয়ার, সেই এন স্কোয়ার এখানে নিয়ে আসতে হবে। এই এখানে আরেকটা প্রচলিত একটা শব্দ আছে, লোয়েস্ট অর্ডার হারমোনিক। The lowest order harmonic is that harmonic component whose frequency is close to the fundamental one. এটা এমন কোনো, এটা এমনিতেই বোঝা যায়। লোয়েস্ট অর্ডার মানে ফান্ডামেন্টালের সবচেয়ে যে কাছে সে, and its amplitude is greater than or equal to 3% of the fundamental component. এখানে আবার আরেকটা শর্ত জুড়িয়ে দেওয়া হয়েছে, সবচেয়ে কাছে হইতে হবে ফান্ডামেন্টালের, আবার এই অ্যাম্পলিটিউডটা সিগনিফিক্যান্ট হইতে হবে। একেবারে হারমোনিক্সের সবচেয়ে ক্লোজ, কিন্তু সিগন্যাল অ্যাম্পলিটিউড ওই হারমোনিক্সের অনেক দুর্বল, তাহলে ওকে আমরা বলবো না। অর্থাৎ সে কাছেও হবে এবং তার একটা ইম্প্যাক্টও থাকবে, তাকে নেগলিজিবল বলতে যেন না পারি। বুঝতে পেরেছ? সেই জন্য বলা হচ্ছে, আবার একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে, খালি কাছে হলেই হবে না, নিয়ারেস্ট, যে নিয়ারেস্টের আবার ফান্ডামেন্টাল কম্পোনেন্টের থেকে যেন ওই হারমোনিক্সের অ্যাম্পলিটিউড অ্যাটলিস্ট কমপক্ষে 3% হয়। বুঝতে পেরেছ? যদি ফান্ডামেন্টালের, ফর এক্সাম্পল আমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি 50 হার্জ, তাহলে এটার ফার্স্ট হারমোনিক কি হবে, সরি সেকেন্ড হারমোনিক হবে 100, থার্ড হারমোনিক হবে 150। এখন আমার লোয়েস্ট অর্ডার হারমোনিক ন্যাচারালি আমি হয়তো ভাববো যদি 100 কিনা, 100-এ হারমোনিক্স আছে ধরো, কিন্তু সেটা আমার 50 হার্জের যে সিগন্যাল আছে, যে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট, তার 3%-এর থেকে নিচে, তাহলে আমি তাকে লোয়েস্ট অর্ডার হারমোনিক বলবো না। 150 নিয়ারেস্ট নয়, বাট 150 যদি এখন 3% বা তার বড় হয়, তাহলে ওকে আমি বলবো LOH। বুঝতে পেরেছ উদাহরণটা দিয়ে? কি বুঝো নাই? কথা বলো না কেন? হ্যালো, স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তো বলবা, আমি প্রশ্ন করলে হ্যাঁ না বলবা। ভার্চুয়াল মিটিং বোঝা যায় না ছেলে শুনলো কি শুনলো না আমার কথা। হ্যাঁ না জি এগুলো বলবা, রেসপন্ড করবা ছোট ছোট। আচ্ছা, এখন প্রিন্সিপাল অফ অপারেশন, এটা কঠিন না। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, এটা আবার আসলো কেন স্ক্রিনে? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ ক্লিয়ার? স্যার। ওকে, এখন আমরা প্রিন্সিপাল অফ অপারেশনে যাব। এই প্রিন্সিপাল অফ অপারেশন কঠিন কিছু না। এটা ওই যে তোমরা যে ওই যে সেন্টার ট্যাপ ডায়োড দিয়ে যে তোমরা যে ডিসিএসি পড়েছিলে, মনে আছে সেন্টার ট্যাপ? সেই রকমেরই এটা এক ধরনের সেন্টার ট্যাপ, কিন্তু ক্যাপাসিটার ইউজ করে তোমার আমরা লোড ড্রাইভ করছি। ভালো করে খেয়াল করলাম সার্কিটটা, ঠিক আছে? এখানে সুইচিং এলিমেন্ট এই যে এই দুটা, Q1 আর Q2, এই দুটো হচ্ছে সুইচিং এলিমেন্ট। এখন এই যে সুইচিং এলিমেন্ট, এটা যদি তোমরা ভালো করে খেয়াল করো, তাহলে তোমরা দেখতে পাবে এখানে যে ইয়েগুলো দেওয়া আছে, ভালো করে খেয়াল করতে হবে। এই যে এই নোডের নাম হচ্ছে এ, খেয়াল করছো? হ্যাঁ স্যার। এই নোডের নাম হচ্ছে এ। ওকে, আচ্ছা, তাহলে এই ভিএ, আর আমরা ও বলতে সাধারণত আমরা আউটপুট বুঝে আসছি এ পর্যন্ত, তাই না? আচ্ছা, তাহলে এই যে VAO, ও হচ্ছে এই নোড,
ঠিক না? এই যে দেখা যাচ্ছে। তার মানে আমার এই যে আরএল যে লোড, এটার অ্যাক্রসের যে টার্মিনাল পয়েন্ট সেটাকেই বলা হচ্ছে ভিএও, এবং এই ভিএও কে শর্টকাটে আবার ভিও বলতেছে, আউটপুট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ। এখন আমাদের ভালো করে খেয়াল করো, এখানে একটা সাপ্লাই ভোল্টেজ আছে ডিসি, এখানে দুটো ক্যাপাসিটর আছে। যদি ক্যাপাসিটর দুটো সমান হয়, C1 এবং C2, তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ গুলো কি হবে? সমান হবে। সমান হবে, এবং সেটা এই সাপ্লাইয়ের অর্ধেক হবে, তাই না? সাপ্লাইয়ের অর্ধেক হবে, সমান হবে। তাহলে আমরা এখানে মোড অফ অপারেশন গুলা এখানে দেখানো হয়েছে। দেখো, লোড কারেন্ট উইথ হাইলি ইন্ডাকটিভ লোড। যখন হাইলি ইন্ডাকটিভ লোড হবে তখন কি হবে? লিনিয়ার হয়, তাই না? এটা আগেও আমরা বলেছি। আর এর তুলনায় এল এর ভ্যালু যদি অনেক বড় হয়, তাহলে এই রাইজিং এবং ফলটা কি হয়? লিনিয়ার। এটা আসলে এক্সপোনেনশিয়াল হয়, কিন্তু এই এক্সপোনেনশিয়ালটা এতই স্লো যেটা লিনিয়ারের মতো দেখায়। অর্থাৎ অনেক লম্বা সময় ধরে যদি ফল করে একটা এক্সপোনেনশিয়াল, তাহলে পিস ওয়াইজ দেখলে কি হবে? এটা লিনিয়ার না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা পিস ওয়াইজ লিনিয়ার। তাহলে এখান থেকে আমরা যদি বলি আউটপুট কারেন্ট আই নট এখানে কি সিম্বলে দেখাইছে ওরা? আই নটটা আবার এই সার্কিটের মধ্যে এই যে দেখানো হয়েছে, খেয়াল করছো? জি স্যার, লোড কারেন্টটা। লোড কারেন্ট। তাহলে লোড কারেন্ট আমরা দেখতে পাচ্ছি এসি, কারণ সে পজিটিভ পোলারিটিও শো করছে, নেগেটিভ পোলারিটিও শো করছে। তার মানে এটা কি হলো? এসি হলো। তাহলে আমরা এই ফিগার থেকে বুঝতে পারতেছি যে এটা একটা ইনভার্টার, তাই না? কেমনে এসি হলো সেটা পরের কথা, সার্কিট অপারেশনে আমরা দেখব। আমি জাস্ট আউটপুটটা আগে ব্যাখ্যা করছি। এখানে খেয়াল করে দেখো, এখান থেকে এই সময় যা বলছে যে Q1 অন, যখন Q1 অন, আবার এখানে Q2 অন। Q1 অন, ভালো করে খেয়াল করো। আচ্ছা, এখন আমরা যদি আচ্ছা, আরেকটা জিনিস, এই যে হাইটটা ভিএস বাই যে 4FL হয়, এটা কিন্তু আমরা আগে পড়ে আসছি, কিন্তু এই যে পিকটা ওই ডিসি কনভার্টারে পড়ে আসছি আমরা। এটা 4S বা ভিএস বাই 4FL হয়, এটা আমরা পড়ে আসছি ইকুয়েশন। সেই জন্য এটা ব্যাখ্যা এখানে যদি নাও দিয়ে থাকে, হয়তো এখানে জি স্যার, আমরা ওখানে ওই যে দিতেও পারে, কন্টিনিউয়াস I don't কারেন্টের know। শর্তে স্যার এলটা যে আর এর চেয়ে অনেক বড়, ওটা ধরে স্যার হ্যাঁ, আমরা এটা বের করছিলাম যে ভিএস বাই 4FL, ওই যে আমাদের ডেল আইটা আর কি, হ্যাঁ, রিপল কারেন্ট স্যার। আছে আছে, ডিএলআই। হুম হুম। তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে সার্কিট অপারেশন এখানে তোমরা এইখানে শর্টকাটে কিছু বলা আছে যে this circuit is designed such that Q1 and Q2 are not turned on at the same time. Q1 এবং Q2 একসাথে একেবারে ফরবিডেন, টার্ন অন করা যাবেই না। একটা অন থাকলে আর একটাকে অফ রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এই ফিগারে আসি, যদি আমার Q1 অন থাকে,
Q2 তখন অফ, তখন কি হবে বলো দেখি? Q1 অন, Q2 অফ। তাহলে নিচের যে লুপ, নিচের যে মেইন লুপ, এই যে ট্রানজিস্টর সহ, এই লুপে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না। তখন আমাদের কি হবে বলো? এই ক্যাপাসিটি, এই যে এই ক্যাপাসিটারটা কি করবে? Q1 যখন অন, C1 ডিসচার্জ করবে, তাই না? D1 তখন অফ, খেয়াল করো। তখন C1 ডিসচার্জ করবে কোন লুপে? এই দিক দিয়ে ট্রানজিস্টরের কালেক্টর টু এমিটার, এই লোড দিয়ে এইভাবে পাথ কমপ্লিট করবে সে। ঠিক আছে, বুঝা গেছে এটা? এই পাথ যখন কমপ্লিট করবে সে, তখন তাহলে সে একটা I1 কারেন্ট ফ্লো করবে লোড দিয়ে। সেই I1 কারেন্টটাই আসলে I0, মানে আউটপুট কারেন্ট হিসেবে বলা হচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের যখন Q1 কে আমি অফ করে দেব, Q2 অন করব, তখন কি হবে? তাহলে Q1 এর সময় আমার লোডে ডান থেকে বামে কারেন্ট গেছে। এবার যখন আমি Q1 অফ করব, Q2 অন করব, তখন আমার কোন ক্যাপাসিটর ডিসচার্জ করবে? C2। অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে। অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে। এখন এখানে আর একটা জিনিস আছে, যে খেয়াল করো। তাহলে একটা জিনিস খেয়াল করো, অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে। তাহলে ডায়োড গুলো অন বলছে কেন? এই যে এই সময় D1 অন, এই সময় D2 অন, আবার এখানে D1 অন। খেয়াল করছো এই বিষয়গুলো কি? ডায়োড গুলো এই জায়গাটার, এই ডায়োডের যে অনের যে ব্যাপারটা, কেন ডায়োড অন হচ্ছে, এইটাই হচ্ছে এখানকার মানে স্যালিয়েন্ট ফিচার। বাকিটা তো সহজ, এই সার্কিট যে ট্রানজিস্টর অন, সেই সার্কিটে কারেন্ট হচ্ছে। ডায়োড অন হচ্ছে কেন? অর্থাৎ আবার আমি বলি, Q1 যখন অন, তখন কিন্তু ডায়োড রিভার্স বায়াস, তাই না? জি স্যার, তখন D1 অফ। আচ্ছা, এখানে তো তাহলে আচ্ছা, আবার যখন Q2 অন, তখন D2 অফ। অফ। কিন্তু D1 এবং D2 দুজনেই কখন এবং কেনই বা অন হচ্ছে, এটাই আমার প্রশ্ন। বলতে পারবে কেউ? যখন এই প্রথম হাফ সাইকেলে যখন Q1 অন, তখন কারেন্টটা ফ্লো করছিল রাইট টু লেফট, তাই না? রাইট টু লেফট ফ্লো করছিল, খেয়াল করে দেখো। তাহলে ওই রাইট টু লেফট ফ্লো করার যে জন্য স্যার, ডিসি সোর্স থেকে তো আমাদের একটা সাপ্লাই যাচ্ছে, তো না, ডিসি সোর্স থেকে সাপ্লাই, ওটা আর বললে হবে না। তোমাকে সাপ্লাই এখন ডিসি সোর্স ভুলে যেতে হবে, কতগুলো কমন কনসেপ্ট কাজে লাগাতে হবে। আচ্ছা when this terminal is connected to parallel to some elements, তখন এটা ভুলে যেতে হবে। এখন আমাকে ডিসি আছে কিনা এটা ভুলে যেতে হবে, আমাকে দেখতে হবে এইটাই আমার সাপ্লাই। এখন বুঝা গেছে? আচ্ছা তবে এটা মেকআপ হয়, এটা মেকআপ হচ্ছে ইয়ে দিয়ে, ওই যখনই ডিসচার্জ হচ্ছে, এই ব্যাটারি কিন্তু বসে নাই এখানে, যখনই শর্ট হয় এটাকে সে আবার চার্জ আপ করে দেয়। অর্থাৎ এটাকে সবসময় VS/2 তে সে রাখে, সবসময়
ভিএস শর্ট হলে VS/2 তে এনে রেখে দেয়, কারণ কারণ যেহেতু এখানে কোনো আর নাই, এই পাথের চার্জিং এ কোনো কি টাইম কনস্ট্যান্ট আছে? এই যে এই বাঁয়ের লুপে ইজ দেয়ার এনি টাইম কনস্ট্যান্ট? আইডিয়ালি না। নাই। তাহলে টাউ জিরো তার মানে কি, সে ক্যাপাসিটর যে চার্জ আপ ইনস্ট্যান্টিনিয়াসলি হয়, শর্ট যখনই ডিসচার্জ হয়ে যায় ইনস্ট্যান্টিনিয়াসলি এটা চার্জ হয়ে যায়। সুতরাং আমি বলতে পারি যে এখান থেকে এই পয়েন্টের ভোল্টেজ অ্যাট এনি টাইম অলওয়েজ VS/2। ঠিক আছে? হ্যাঁ, এখন তুমি কি বলছিলে বলো, সরি তোমাকে আমি থামিয়ে দিয়েছি, বলো তো, বলো যা বলতে চাও বল, ভুল শুদ্ধ যা হয় বলো। মানে স্যার ওই আপনি স্যার হচ্ছে যে D1 অন আর D2 অন, এই দুটা নিয়ে কোশ্চেন করেছিলেন নাকি, যে মানে রাইট, হ্যাঁ, আমার কেনই আমার কাছে কখন হচ্ছে বা কেনই বা হচ্ছে, দুইটা প্রশ্ন। হ্যাঁ স্যার, মানে আমার কাছে মানে এটা আমি জানি না, মানে আমার কাছে হ্যাঁ মনে বলো হচ্ছিল বলো, যে স্যার হ্যাঁ যে হ্যাঁ সোর্স যেটা থেকে যে সাপ্লাইটা যাচ্ছে সেটা হুম তো আমার ব্যাক করতে হবে, ওই ব্যাক করার রাস্তা হিসেবে মেবি D1 D2 কে ইউজ করা হয় কোনো একটা পর্যায়ে। ইউজ ইউজ কিভাবে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার উত্তরটা ওই যে ব্যাটারিকে রিচার্জ করার জন্য সেটা সঠিক হয় নাই। এখন তুমি বলো যে D1 তাহলে মানে অন হচ্ছে কেন? অন হওয়ার ফলশ্রুতিতে তুমি বললা যে ব্যাটারি চার্জ যাচ্ছে, হলো যে ওখানে ফ্রি হুইলিং ডায়োড ছিল আগে, এটা ফ্রি হুইলিং ডায়োড না, বুঝতে না না পেরেছো? স্যার, এটা ফ্রি হুইলিং ডায়োড না। হ্যাঁ স্যার। বা ওই যে এনার্জি রিকভারি একটা ছিল না, এনার্জি রিকভারি মানে আমরা স্যার করেছি। এই সার্কিটে তো আমরা মানে এই গ্রাফে তো আমরা কি দেখতেছি যে যখন টি নট সময় তখন তো আমার কি হচ্ছে, Q2 টা অফ হয়ে যাচ্ছে, আমার Q2 টা অফ হয়ে যাচ্ছে। তুমি তো কোন 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 গ্রাফের কথা বলছো? ওই ফিগার বি? হ্যাঁ হ্যাঁ, ফিগার মা- বিতে কোন যখন জায়গায়? টি নট মানে একদম টি ইজ ইকাল টু টি নট, তখন তো হ্যাঁ এই আমার জায়গায়, এই হ্যাঁ জায়গায়, হ্যাঁ এই জায়গায়। না এই না, টি এই জায়গায় না তো, এটা তো T0/2 হ্যাঁ টি নটে স্যার। এইখানে। হ্যাঁ হ্যাঁ, যখন এক্স্যাক্টলি টি ইকুয়াল টু টি নট তখন তো হ্যাঁ স্যার আমার মানে ইয়েটা অফ হয়ে যাচ্ছে, আমার Q2 টা অফ হয়ে যাচ্ছে। আচ্ছা সো হোক। অফ হয়ে যাওয়ার পর আমার কারেন্টটা D2 টাকে অন করে ফেলবে না, অন করে তারপর VS এ ব্যাক করবে না? আমি ওটা বোঝাতে চাচ্ছিলাম আর কি। সিমিলার জিনিসটা T0/2 তেও হচ্ছে আর তুমি কি। না, তুমি T0 বা T0/2 এগুলো ভুলে যাও। আচ্ছা। ওই Q1 অন Q2 অফ এইভাবে বলো। ধরো প্রথমে এই সার্কিটের দুটো সুইচই অন, এই দুটো সুইচই সরি অফ আছে, সার্কিটটা ডেড। আচ্ছা। তারপরে এসে প্রথম সুইচ করলাম, এটা Q1, তাই না? হ্যাঁ এইভাবে এখন বলতে থাকো। তো এই দিক দিয়ে কারেন্ট গেল, বুঝলাম আমরা। এই যে বড় এই লুপটা ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করলো এবং আমাদের লোডে ডান থেকে বাঁয়ে কারেন্ট ফ্লো করলো I1 জি স্যার। করছে। এই কারেন্টটা আমরা RL হিসাবে ধরলাম, গেল, বৃদ্ধি হচ্ছে। এটার বিষয়টা হচ্ছে, এটা শুরুর থেকে দেখাচ্ছে না, এটা হচ্ছে ডাইনামিক একটা ইকুইলিব্রিয়াম আছে, আমরা আগেও পড়েছি। এটা মাঝখান থেকে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, শুরুর থেকে ধরলে তো আমার ইট উইল স্টার্ট ফ্রম জিরো, হুম। সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আর সেভাবে বলতে পারি যে এখান থেকেই ধরলাম আমি, Q1 অন হলো এই যে এখান হ্যাঁ থেকে, স্যার। হুম। এই যে বাড়লো, গিয়ে তারপরে Q1 টা অফ হয়ে গেল। এই জায়গায় আমি Q1 অফ করে দিয়েছি, তাই না? হ্যাঁ ওই হ্যাঁ, মোমেন্টে স্যার মানে ওই আমার মোমেন্টে কি হলো বলো, হ্যাঁ কারেন্টটা বলো। এখন D2 দিয়ে আমার তারপর ব্যাক করবে না? D2 দিয়ে কিভাবে ব্যাক করবে? Q1 তো অফ, Q2 অন করছো, এটা বলছো? হ্যাঁ মানে Q2 অন করার আগে আর কি। Q2 অন করি নাই, এই তো। হ্যাঁ তাহলে তুমি কিন্তু Q1 বলতেছো টা অফ আছে। Q1 টা অফ আছে, তখন ওই যে Q2 কারেন্ট, তাহলে Q2 তো অফ আমার। হ্যাঁ তখন লোড কারেন্টটা কি D2 দিয়ে যাবে না? কিভাবে যাবে বুঝাও, কোন ডিরেকশনে? এটা তো অফ হয়ে গেছে, হুম হুম। আমার এটা অফ, হ্যাঁ তারপরে কি হচ্ছে? লোড কারেন্ট কি কি কারণে যাবে? আমার তো দুটো রাস্তা, এই 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 ক্যাপাসিটর দিয়ে যে লোড কারেন্টটা যাচ্ছিল, এই ক্যাপাসিটরের যে রাস্তা, এটা তো বন্ধ, হ্যাঁ স্যার। এটা বন্ধ। তাহলে এই লোড কারেন্ট যাওয়ার ড্রাইভিং ফোর্সটা কোথায়, কে বলো? স্যার C2। C2 র কথা বলছো? আচ্ছা, C2 তো এই Q2 তো অফ, তাহলে C2 থেকে
কিভাবে যাবে? C2 তো এদিকে প্লাস এদিকে মাইনাস, এই C2-র কারণে এই যে লুপটা, এই লুপের কথা বলছো তুমি, হ্যাঁ হ্যাঁ স্যার। এই লুপে তো ডাইরেক্ট রিভার্স বাস। ও আচ্ছা, দেখো হ্যাঁ ডাইরেক্ট তো রিভার্স বাস। হলো না, তাহলে তোমার উত্তর হলো না, তাই না? বুঝতে পারছো তো, হলো না, রিভার্স বাস। তো তুমি বাট একটা স্যার, অ্যাটেম্প নিয়েছো, বাট সোর্সের নেগেটিভের সাথে তো লাগানো, ভিএস এর সোর্সের নেগেটিভিতে লাগাতে সোয়ার, তাতে কি যায় আসে? ও আচ্ছা, সোর্স দিয়েও তো এটা আচ্ছা ও রিভার্স সোর্স বাস, দিয়ে তো হচ্ছে না। হ্যাঁ স্যার। আর সোর্স দিয়ে এমনিও পারবে না, সোর্সের সাথে এটাকে করতে গেলে তো ওই বাইরের হ্যাঁ সার্কিট হ্যাঁ হ্যাঁ দিতে আসতে হবে, লাভ না না নেই, স্যার, হচ্ছে না। হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ফর ট্রাইং, চেষ্টা করছো। এটা তো ওই যে বিষয়টা, ইন্ডাক্টরে যে ফ্লাক্স স্টোর করে রেখেছিল, ও হো, হ্যাঁ এখন তো ও চাবে যে তোমরা তো কারেন্টটা ফ্লো হোক। তোমরা তো ওই জিনিসটা মাথায় আনলো না কেন? হ্যাঁ স্যার, এটা আমার যে সুইচটা যখনই আমি অফ করলাম, ইন্ডাক্টরটা তো এনার্জাইজড হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, ও তো চাবে কারেন্ট ফ্লোটা চলুক। এই তো, তাহলে ও কি চাইবে? ডান থেকে বামে কারেন্টটা, অর্থাৎ যে পোলারিটিতে ছিল সেই পোলারিটিতে কারেন্টটা ধরে রাখতে চাইবে। তাহলে এই পাশে প্লাস হবে, ওই পাশে মাইনাস হবে, সুতরাং সুতরাং ওর যে ড্রাইভিং ফোর্সটা, ইয়েস সেই স্যার, ড্রাইভিং ফোর্সটা করবে কি, কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করাইতে চাইবে, যেমন এই ডি দিকে টুটাকে অন করে ফেলবে। ডিটোটাকে অন করে ও ফেলবে, স্যার, এবং ক্যাপাসিটরটাকে চার্জ আপ করবে, সে এদিকে প্লাস এদিকে মাইনাস মাইনাস, এই ডিরেকশনে। বুঝেছিলাম। এবং কিন্তু এটা বেশিক্ষণ পারবে না, না যত ফ্লাক্স ফল হ্যাঁ করবে, হ্যাঁ, পারবে না বেশি। এই জন্য দেখো ডিকে হচ্ছে, খেয়াল করছো? হ্যাঁ, আস্তে আস্তে একটা পর্যায়ে ডিকে গিয়ে হবে, অফ হয়ে যাবে। হ্যাঁ, যখনই কারেন্টটা অফ হবে তখন করবে কি, তখনই সি টু কিউটিকে অন দিয়ে, করা হবে, হ্যাঁ সি টু দিয়ে কিউ না টু অন। তখন কিউটিকে অন করা হবে। আচ্ছা, যেই কিউটি অন করা হবে তখন এই ডায়োডটা কি হবে, Off রিভার্স হয়ে যাবে। বাস। হ্যাঁ, off হয়ে যাবে। এটা অফ হয়ে যাবে, এইবার অ্যাক্টিভ সোর্স হিসেবে কাজ করবে এই ক্যাপাসিটর। তখন এ আবার কি করবে, এই লুপে ক্লক ওয়াইজ কারেন্ট ফ্লো করাবে, অর্থাৎ লোডে লেফট টু রাইট। এবার কারেন্টের ডিরেকশন বদলে যাবে এবং এই কারেন্টের রাইজ করতে থাকবে, নেগেটিভ ডিরেকশনে কারেন্টটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এই যে বাড়তেছে, এই যে বাড়ছে, বাড়তে বাড়তে ওই একই বিষয়, এখানে আমি আবার Q2 কে অফ করে দেব। অফ করে দিলে একই ওয়েতে সে এখন বাম থেকে ডানে ফ্লো করতে চাইবে, কিন্তু পারবে না, কারণ কি এটা অফ। তারপরে এই D2 অফ, তাহলে বাম থেকে ডানে ফ্লো করতে চাইলে এই স্টোরড এনার্জি আবার কাজে লাগবে D1 দিয়ে D1 এই লুপে, কিন্তু আবারও ফল করতে থাকবে এই কারেন্টটা। এই জন্য কারেন্টটা আবার আস্তে আস্তে নেগেটিভ ডিরেকশনে, যে কারেন্ট আছে লেফট টু রাইট, সেটার মান অ্যাম্পলিটিউড আবার ফল করছে, করে এই জায়গায় আসবে। আমি আবার এই জায়গায় যখন আসবে তখন আবার এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু ইকুইভ্যালেন্ট, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ইকুইভ্যালেন্ট, বুঝতে পেরেছো? আবার যখন এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে আসবে তখন আবার Q1 অন করবো। ইনফ্যাক্ট আমি যদি অথার হইতাম, এই বই লিখতাম, তাহলে আমি এই ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিসটা এই জায়গায় দিতাম, বুঝছো? জি স্যার, তাহলে বুঝতে একটু সুবিধা হয় আসলে। হ্যাঁ, আমি জানি না হারুনুর রশিদ সাহেবের মাথায় কি ঢুকেছেন, উনি নিঃসন্দেহে জ্ঞানী লোক, ওনার সাথে আমার সামনাসামনি দুইবার দেখা হয়েছে, লম্বা সময় কথাও বলেছি, নিঃসন্দেহে জ্ঞানী লোক উনি। হয়তো অন্য কোনো বিষয় আছে যেটা আমরা ধরতে পারছি না, যে কারণে এখান থেকে। এনিওয়ে, তোমরা যদি পরীক্ষার খাতায় এইভাবে উত্তর দাও, এখান থেকে এটা ওয়াই অ্যাক্সিস 0 থেকে শুরু করো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তখন এখানে Q1, তখন এখানে D2 এখানে তখন তুমি এসে Q11 দেখাতে পারবে, তাই না? এখানে Q11 D2 Q2, যাই হোক তুমি এখানে এসে আবার দেখাতে পারো আর একটা স্টার্টিং পয়েন্ট। এই হলো বিষয়। অথবা উনি হয়তো চোখে আঙ্গুল দিয়ে ফট করে দেখাচ্ছে যে ডোন্ট, যে এটা যে 0 থেকে শুরু হবে, ওটা না একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম নেগেটিভ থাকবে, ওটাকে বেশি এমফাসিস দেওয়ার জন্য শুরুতেই নেগেটিভ কারেন্ট দেখাচ্ছেন, হয়তো এমনও হতে পারে। আর এটা এই প্রিন্সিপাল অফ অপারেশনটা কিন্তু চমৎকার, তাই না? জি স্যার। করছো, চমৎকার অপারেশনটা, বাট সহজ, কঠিন না।
এবং এই প্রিন্সিপালে আমরা দেখতে পাচ্ছি উই আর হ্যাভিং লোড কারেন্ট অ্যান্ড এসি কারেন্ট, এবং এটা এই কিছু হাইলি ইন্ডাকটিভ লোড হলে এটা আমাদের কিছুটা ট্রায়াঙ্গুলার ওয়েভকে ফলো করবে। আর এটা ভোল্টেজ কি হবে? আউটপুট ভোল্টেজ, এই যে লোড ভোল্টেজ, একবার পাবো VS/2 আর একবার পাবো -VS/2। একবার পাবো VS/2 আরেকবার পাবো -VS/2। এবং সেখানে দেখো ডিসচার্জ যে হচ্ছে, আমি একটু আগে বলেছিলাম তোমাদেরকে যে এটা তো মানে হয়তো প্রশ্ন আসতে পারে, স্যার ক্যাপাসিটর তো ডিসচার্জ হচ্ছে কাজ করার সময়, তাহলে ভোল্টেজটা ফিক্সড কেন, তাই না? ভোল্টেজ ফিক্সড কেন? এখন উত্তর দাও। কমতেছে না কেন ক্যাপাসিটর ভোল্টেজ? কারণ সোর্সটা তো আছেই স্যার। কি সেটাই বলো। স্যার সোর্সটা তো চার্জ আপ করে দিচ্ছে। হ্যাঁ, উইথ নো ডিলে বিকজ টাউ ইজ 0, কারণ এখানে কোনো আর নাই, তাই না? এটা আরসি সার্কিট না, শুধু সি। ইনস্ট্যান্টিনিয়াসলি সে চার্জ আপ করে দিচ্ছে, এই কারণে আর এই কারণে এই ড্রপ ভোল্টেজটা করতেছে না, কখনোই ফল করতে ফল পারছে করতেছে না। এই তাহলে এই গ্রাফ গেল। এখন এই গ্রাফের মধ্যে এটা কি বলেছে বলতো? এই যে এই সাইনোসয়েডাল আবার কোত্থেকে আসলো? এই সাইন অফ কোত্থেকে আসলো? ওই যে আমরা এখন আহ এটাকে স্যার ওই যে ইয়ে করলে আর কি, ফুরিয়ার করলে অনেকগুলো কম্পোনেন্ট আসে না, রাইট, এই এটা তো হচ্ছে যে সঠিক। ফান্ডামেন্টালটা কম্পোনেন্ট। হ্যাঁ, সঠিক। এই যে কারেন্টটা পেয়েছি আমরা, এই যে কাকে ফুরিয়ার করবো? এই যে এটা এই যে এটা, হ্যাঁ এটা একটা পিরিয়ডিক ওয়েভফর্ম, triangular like. So any periodic waveform can be expressed in infinite number of sinusoidal signal, তাই না? সাম অফ, যার মধ্যে একটা ডিসি অ্যাভারেজ ভ্যালু থাকবে, একটা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট থাকবে এবং অনেক হারমোনিক থাকবে। এটা সেই ফান্ডামেন্টাল কম্পোনেন্টের ভ্যালুটা দেখানো হয়েছে জাস্ট রাফলি, কিন্তু এখানে একটা ফেজ ডিফারেন্স দেখা যাচ্ছে, খেয়াল করছো? এটার সাথে এটা যখন পিকে খেয়াল করছো, এই যে এই পিক মানে এটা অন বা অফ টাইমের স্টার্টিং বা এন্ডিং এর সাথে মিলছে না, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এর কারণ হচ্ছে এটা এল আছে যেহেতু, সো ভোল্টেজ, ড্রাইভিং ভোল্টেজ এবং ড্রাইভিং কারেন্টের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকবে, যেহেতু ইন্ডাকটিভ সার্কিট, সেই জন্য এটা এইভাবে দেখানো হয়েছে, একটা আরবিটারি একটা ফেজ ডিফারেন্স দেখানো হয়েছে। এটা কি I1, নিচের গ্রাফটা হচ্ছে I2, ঠিক আছে? I1 যখন আমাদের প্রথম অংশে পাবো আমরা, এটা কিন্তু নেট কারেন্ট, খেয়াল করছো? I1 VS/2R. VS/2 মানে হচ্ছে সাপ্লাই, এই ক্যাপাসিটর ভোল্টেজ, বুঝছো? ও I = V/R বুঝাইছি এখানে, বুঝতে পেরেছি? I = ওহমস ল, এটা এই I = V/R, V মানে কত? VS/2, এটা এখানে দেখানো হয়েছে। এই হলো তোমাদের মোটামুটি প্রিন্সিপাল অফ অপারেশন। স্যার একটা কোশ্চেন আছে। বলো। স্যার এই যে নিচের সি নাম্বার গ্রাফে স্যার, সি, হ্যাঁ স্যার এখানে যখন স্যার D2 অন হচ্ছে তখন কি স্যার Q2 অন হচ্ছে? না,
Q2 অন হচ্ছে না, তখন ওই যে এনার্জি, স্টোরড এনার্জি সে ডিসচার্জ করতেছে, ফ্লাক্সটা। বুঝতে পেরেছো? অনেক দিয়ে দিছি, একটু হাহা দিয়ে দিই, অনেকগুলো এটা হাহা অন দিয়ে হচ্ছে না, দিচ্ছি। এই যে এখানে যে এনার্জি একটু স্টোর ছিল আপনার সাথে কয়েকবার সেটা সে হাঁটলে সে ডিসচার্জ পথ করতেছে, চেনা বুঝতে হয়ে পারছো? যায়, কিন্তু মানুষদের যুগ যুগ বিটুইনের ধরে মধ্যে দেখলো মানুষ চেনা বড় দায়। কে এত মানুষ চিনতেছো বাবা? হুম। মাইক্রোফোন কার অন? কথা বলছে। আচ্ছা, এইটা তো বাবা আউটপুটের সেই মিন স্কোয়ার RMS ভ্যালুর যে ফর্মুলা, তাই না? এটা সেই ফর্মুলা ইউজ করছে আউটপুট ভোল্টেজ এটা, এবং এটা VS/2 আসছে। এভারেজ আউটপুট ভোল্টেজ আসলে VS/2 আসবে, কারণ ওই ভোল্টেজটাই সে সবসময় ধরে রাখতেছে। এখানে যেটা বোঝাচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স দিয়ে, সেটা হচ্ছে যে এই ভোল্টেজ অলওয়েজ, ট্রানজিস্টরের তো কোনো ভোল্টেজ ড্রপ নাই আইডিয়াল, তাহলে এর অ্যাক্রসে যে ভোল্টেজ লোডের টোটাল ভি আউটপুট, এটা তো অলওয়েজ VS/2, খেয়াল করছো? কিন্তু সেটা কখনো পজিটিভ কখনো নেগেটিভ, কিন্তু RMS করলে যেহেতু স্কোয়ার করলে নেগেটিভটা পজিটিভ হয়ে যায়, সো অ্যাভারেজ ভ্যালু হবে VS/2। ইনস্ট্যান্টিনিয়াস আউটপুট ভোল্টেজ। এগুলো ওই আগের ডেফিনিশন, এটা ভি আউটপুট যেটা পাচ্ছি, এটা ফুরিয়ার অ্যানালাইসিস করছে, তাই না? ফুরিয়ার অ্যানালাইসিস করে আগের মতো এগুলো দেখাচ্ছে। আর এই ফুরিয়ার অ্যানালাইসিসের যে কোফিশিয়েন্ট, যেটা AN আর BN, এগুলোর ফর্মুলা আছে, হ্যাঁ। এবং ওই ফুরিয়ারের যে অ্যানালাইসিসে আমরা জানি যে কোয়ার্টার ওয়েভ সিমেট্রি এটা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, তাহলে আমাদের A0 এবং AN 0 হয়, বোথ A0 অ্যান্ড AN আর 0। তখন আমরা শুধু পাবো BN, এবং BN এর মানটা হবে 2VS/N পাই। তাহলে এখানে কোন কোন হারমোনিক্স এর মান কত সেটা আমরা এই মানটা দিয়ে পেয়ে যাব। এবং তাহলে এখন আমাদের এই জন্য 1, 3, 5 এই হারমোনিক্স গুলা ইউটিলাইজ করব। এদের জন্য আউটপুট ভোল্টেজ থাকবে, আর ইভেন হারমোনিক্স গুলা জন্য আউটপুট ভোল্টেজ 0 থাকবে। আর ভি আউটপুট 1 হচ্ছে 2VS/√2 পাই। এটা হচ্ছে তোমার, আমরা এই যে এটাকে এখানে V out 1 মানে কি? RMS ভ্যালু অফ ফান্ডামেন্টাল কম্পোনেন্ট, তাই না? হ্যাঁ, হ্যালো। জি স্যার। তাহলে এই মানটা কিভাবে আসলো, বুঝো নাই? স্যার RMS হ্যাঁ ভ্যালু বের করছে স্যার। হ্যাঁ, এই যে এখানে n এর ভ্যালু 1 দাও, হ্যাঁ স্যার। এখানে n এর ভ্যালু 1 দিলে আমার যে যে সাইনোসয়েডাল সিগন্যালটা পাবো তার মান হচ্ছে 2VS/পাই সাইন ওমেগা টি ধরো। তাহলে 2VS/পাই এটা তো আমার অ্যামপ্লিটিউড, তাই হ্যাঁ না? স্যার। তাহলে তাকে আমি কি করব? √2 দিয়ে ভাগ করব। হ্যাঁ স্যার। তো 2VS/পাই তাকে √2 দিয়ে ভাগ করলাম, এই যে এটা আমার RMS ভ্যালু। এই জায়গায় ওই ব্যাখ্যাগুলো টুকটাক দেয়া আছে মনে হয়, আমি পড়ি নাই সেভাবে, আমি নিজের থেকে বলে ফেলছি ওগুলো। ওই যে for an inductive load the load current cannot change immediately, ওই যে যেটা বললাম, with the output voltage, অর্থাৎ আউটপুট ভোল্টেজ 0 হয়ে গেছে ওই যে কোয়ার্টার সাইকেলে, যেখানে Q1 অফ Q2 অফ, সেই সময়টা কি কোয়ার্টার সাইকেল না?
আসলে ফুল সাইকেলে কি হচ্ছে জানো, Q1 কোয়ার্টার সাইকেল অন, D1 কোয়ার্টার সাইকেল অন, Q2 কোয়ার্টার সাইকেল অন, D2 কোয়ার্টার সাইকেল অন, এই 4 কোয়ার্টারে কিন্তু ফুল সাইকেল, ঠিক না? এই তো ওই জিনিসগুলো এখানে বলা হয়েছে যে ওই if Q1 is turned off, the load current would continue to flow through D2 load and the lower half of the DC source until the current falls to zero. ওই যেটা আমি বললাম, সিমিলারলি এই কথাগুলো বলা হয়েছে। when তাহলে D1 এবং D2 যখন কন্ডাক্ট করছে তখন কি হচ্ছে বলতো, এনার্জি ইজ ফেড ব্যাক, তখন ওই যে ক্যাপাসিটর গুলো চার্জ আপ হচ্ছে, দেখালাম না আমি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে এই কথাটা বলছে যে তখন এনার্জি, ওই ক্যাপাসিটর গুলোই তো আমার এনার্জি সোর্স, এখন এনার্জি ইজ ফেড ব্যাক to the DC source and these diodes are known as feedback diodes. আর যদি বলা হয় যে যদি এটা একটা পিওরলি ইন্ডাকটিভ লোড হয়, কোনো ক্যাপাসিটর রেজিস্ট্যান্স নাই, তাহলে the transistor conducts only for T0/4 or 90 degrees depending on the load impedance angle. যাই হোক, এগুলো ইয়ার কথা বলেছে এই আর কি। এখন যদি আমাদের ওই RL লোড ধরি আমরা, তাহলে I0 হবে, এটা ইম্পিডেন্স ভ্যালু ব্যবহার করা হয়েছে এখানে, jωL। এই বুঝতে পেরেছো? RL লোড হলে আমাদের ওই যে সাইনের সাথে যে ইয়েটা আসবে, এটাকে কি বলবো, ফেজ অ্যাঙ্গেল, এবং ফেজ অ্যাঙ্গেলটা কিন্তু হারমোনিক্স টু হারমোনিক্স ভ্যারি করবে, কারণ ওরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ভ্যারি করবে না। ফ্রিকোয়েন্সি বদলে গেলে কি হবে, jωL বদলে যাবে না, এই যে n, সেই জন্য এগুলো প্রত্যেকটা বদলে যাচ্ছে। এই জন্য I0 ইকুয়ালস টু, এখানে বিভিন্ন হারমোনিক্স এর জন্য বিভিন্ন রকমের কারেন্ট ভ্যালু দেখানো হয়েছে এখানে, যেখানে ফেজ ডিফারেন্স থিটা n ইকুয়ালস টু n রিলেটেড একটা ইকুয়েশন, tan ইনভার্স ওই যে ωL/R, এখানে nωL/R হয়েছে। আর আমরা যদি ইয়ে করতে চাই, আউটপুট পাওয়ার ফান্ডামেন্টাল কম্পোনেন্টের জন্য যদি আউটপুট পাওয়ার বের করতে চাই, তাহলে কি করব, ওই VI cos θ1 ব্যবহার করব, 1 n এর জায়গায় 1, এবং এটা সমান সমান হবে, যদি RL লোড যদি হয় তাহলে তার এটা কি রিয়াল পাওয়ার, তাই না? এটাকে কি বলে, রিয়াল পাওয়ার। সেই রিয়াল পাওয়ার হবে I²R, কারণ এল তো আর পাওয়ার কনজিউম করে না, আর করে। সুতরাং আমরা যদি ওই ফান্ডামেন্টাল কম্পোনেন্টের যে RMS ভ্যালু, তাকে স্কোয়ার করে R দিয়ে গুণ করলে আমাদের VI cos θ পেয়ে যাই আমরা। এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে ডিসি সাপ্লাই কারেন্ট, মানে এবার সোর্স নিয়ে কথা বলা হয়েছে। সোর্স কারেন্ট হচ্ছে VS, IS, এগুলো তো আগের মতো ট্র্যাডিশনাল, এই চেক করলে আমরা এগুলো P × IS পেয়ে যাচ্ছি, এগুলো আগের মতনই সাপ্লাই এন্ডের ইকুয়েশন গুলা। গেটিং সিকোয়েন্সের কথা বলা হয়েছে। গেটিং সিকোয়েন্স বলতে ওই যে এ যখন অন তখন আরেকজন অফ, আরেকজন অন, এই কথাগুলো আমরা বলে ফেলেছি। এই হলো তোমার মোটামুটি, এটাকে বলা হয় সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ ইনভার্টার। হাফ ব্রিজ, ফুল ব্রিজ না, সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ ইনভার্টার, ঠিক আছে? এই সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ ইনভার্টারের আবার অনেকগুলো প্রবলেম আছে, তার মধ্যে এটা একটা প্রবলেম। কিছুই না, এই বিভিন্ন ভ্যালু দেয়া আছে,
ওই যেগুলো ডেফিনিশন আমরা পড়ে আসলাম আজকে প্রথমে, এই যে টোটাল হারমোনিক ডিস্টোরশন ফ্যাক্টর, হারমোনিক ফ্যাক্টর, লো হারমোনিক LOH যেটা, এই ভ্যালুগুলা ইকুয়েশন দিয়ে দিয়ে সব বের করা হয়েছে। এর পরের টপিক হলো তোমার, আচ্ছা তোমাদের ফাইনাল পরীক্ষার ডেট কবে দেওয়া হয়েছে? স্যার বললো তো এপ্রিলে স্যার। এপ্রিলের কয় তারিখে? স্যার মানে 10 তারিখ থেকে আর কি, এরকম একটা শুরু। আনুমানিক ডেট দিছে স্যার, হয়তো হ্যাঁ, চেঞ্জ হবে আর কি। না আনুমানিক ডেট দিয়েছে। তোমাদের কয়টা আর কোর্স? আমাদের কোর্স স্যার টোটাল 5টা Theory। থিওরি, 3টা ল্যাব, একটা প্রজেক্ট। 5টা থিওরি। তো 5টা থিওরিতে ধরো 20 দিন যাবে মাঝখানে, তাই না? পরীক্ষার দিন তারপরে আবার 3 দিন গ্যাপ দেওয়া হয় নর্মালি, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার। 4 দিন যাচ্ছে, 4 5 20 দিন। তাহলে ঈদ কয় তারিখে? ঈদ বোধহয় 2-3 তারিখে, ঈদ তো স্যার 1 তারিখ, হ্যাঁ 1 তারিখ বা 2 2 বা তারিখ। 3 তারিখে বোধ হয়। হ্যাঁ স্যার। তার মানে তাহলে ঈদের তো আর 2-3 দিন আগে তার পরীক্ষা হওয়ার কথা নয়। সেই ক্ষেত্রে তাহলে ঈদের আগে পরে এপ্রিলের 10-এও যদি শুরু হয়, কথার কথা, তাও তো ঈদের আগে পরীক্ষা শেষ হচ্ছে না। না স্যার, হয় ঈদের আগে পরে মিলে হবে, নয়তো একেবারে ঈদের পরে হবে, এরকম আর কি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি ঈদের পরে যদি শুরু হয়, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য মে পরীক্ষা শেষ হবে, হ্যাঁ স্যার, এরকম এট দ্য এন্ড অফ দ্য মে অর ফার্স্ট একেবারে উইকস অফ ফার্স্ট উইক অফ জুন। জুন। এরপরে তো আবার ল্যাব পরীক্ষা, এবং সেই ল্যাবের বিষয়ে কি হবে আমি জানি না এখনো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তো আমরা চালাইতে থাকি যতদূর যাওয়া যায়। সিঙ্গেল ফেজ ব্রিজ ইনভার্টার্স, দেখো এইবার খেয়াল করছো কয়টা সুইচ ইউজ করা হয়েছে বলো তো? 4টা, Q1 Q2 সেন্টার, Q3। এবার সেন্টার ট্যাপ নাই। না স্যার। ও ওই যে ফুল ওয়েভ হাফ ওয়েভ রেকটিফায়ার করেছিল না, যে ফুল ওয়েভ রেকটিফায়ারে যে সেন্টার ট্যাপ করা ছিল, তারপরে হ্যাঁ স্যার। ব্রিজ রেকটিফায়ার পড়ছিল না, ওখানে সেন্টার ট্যাপটে একটা ডায়োড, তারপরে ব্রিজ রেকটিফায়ারে 4টা ডায়োড, এরকম পড়েছিল না? হ্যাঁ হ্যাঁ স্যার, রেকটিফায়ারে পড়েছিলাম। হ্যাঁ, এটা ওই টাইপেরই, মানে সুইচিং অ্যাকশন ডায়াগোনালি, মানে এক সময় Q1 Q2 কাজ করবে, আর এক সময় Q3 Q4 কাজ করবে, বুঝতে পেরেছো? যখন লোডে কারেন্ট বাম থেকে ডানে যাবে, তখন Q1 হয়ে লোড হয়ে Q2 হয়ে এখানে আসবে, বুঝা গেছে? এই নোড থেকে শুরু হবে, এই দিক দিয়ে আসবে, বাম থেকে ডানে যাবে, তারপরে Q2 অন থাকবে, তখন জোড়ায় জোড়ায় অন থাকবে, থেকে এই দিক দিয়ে চলে যাবে। তারপরে ওই তখনকার মতনই এখানেও আবার ওই যে ডায়োড আছে জোড়ায় জোড়ায়, যখন আমাদের ওই যে কোয়ার্টার সাইকেল, যখন Q1 Q2 বা কি বলে Q3 Q4 কেউই অন না, এই জায়গাটা যখন Q1 Q2 অন ছিল, তারপরে দুজনে অফ আছে এই যে এই জায়গায়, তখন কি হবে? এটা তো বাম থেকে ডানে কারেন্ট যাচ্ছিল ফর এক্সাম্পল, তাহলে এইবার এইদিকে কারেন্ট ধরে রাখতে চাইবে, তখন কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে বলো দেখি, বলতে পারো? তখন এই রুটে কারেন্ট ফ্লো করতে চাইবে, এই তখন দেখো D3 D4 অন হবে, কারেন্ট তো বাম হ্যাঁ থেকে স্যার, ডানে যাচ্ছিল, D3 D4। বাম থেকে ডানে যাচ্ছিল, এই বাম থেকে ডানের প্রেসার, তাহলে কি এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসড, হ্যাঁ স্যার। ঠিক না? এই এই তারপর পুরো এই যে এদেরকে এই হ্যাঁ, চার্জ করে করে এই দিয়ে এই D4 আবার D4 দিবে। এই এই লুপ কমপ্লিট করবে এটা। এবং আগেরটার থেকে এটার অ্যাডভান্টেজ কি বলতো? এটা স্টিপার হয়েছে,
এটা ছিল আগে, খেয়াল করে দেখেন তোমাদের গ্রাফটা বের করি। মানে এসিটা কি আমরা আরো স্মুথ এসি পাবো এরকম? না, তুমি হায়ার ভোল্টেজে সার্কিট অপারেট করতে পারতেছো, হায়ার ভোল্টেজে সার্কিটকে অপারেট করতে পারতেছো। তো এবার এটা তো যদি একটু এক্সপ্লেন করতেন স্যার। কারণ এক্সপ্লেন তো এটা তো ছবিতে কথা বলতেছে, এই যে আমি স্যার ব্যাপারটা বুঝি না। খেয়াল করছো? এবার এটা স্টিপার না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা স্টিপার, কিন্তু এই যে এখানে তোমার স্টিপার হওয়াতে, কারণ আগে তো এই লোডের উপরে VS/2 অ্যাপ্লাই হয়েছিল এই যে সেন্টারটার থেকে। হ্যাঁ। এবার কি অ্যাপ্লাই হচ্ছে? পুরো VS অ্যাপ্লাই হচ্ছে। ও আচ্ছা স্যার, বুঝেছি। পুরো VS অ্যাপ্লাই হচ্ছে, বুঝতে পারছো? দেখো এই যে স্টিপার দ্রুত, মানে এটা ভোল্টেজ বাড়লে স্বাভাবিকভাবে কারেন্টও বাড়বে না, হ্যাঁ স্যার। স্টিপার হয়ে গেছে। তাহলে আমি কি পাচ্ছি এখানে? আমি সাপ্লাইটাকে আমি VS ব্যাটারি ব্যবহার করতেছি, কিন্তু লোডে পাওয়ার বেশি পাচ্ছি এখন। খেয়াল করছো? আগেও VS ব্যাটারি ব্যবহার করেছিলাম, সেম ব্যাটারি ভোল্টেজ, ঠিক না? হ্যাঁ স্যার, ভোল্টেজটা এখন আমরা ভিএস করে পাচ্ছি, আগে VS/2 করে পাইতাম। এট দ্য কস্ট অফ সার্কিট এলিমেন্টস। সার্কিট কিন্তু এলিমেন্টস, পক্ষান্তরে আমাদের তোমার সুইচিং ডায়োড এলিমেন্ট দুটো বেড়ে গেছে, ডায়োড দুটো বেড়ে গেছে। দুটা বেড়ে গেছে। এই হলো বিষয়টা। এখানকার অ্যানালাইসিস গুলো আগের মতোই হবে, এই যেগুলো বিভিন্ন গেটিং সিকোয়েন্স গুলো দেখাইছে, আর কিছুই না। ঠিক আছে, তো এগুলো আমরা, এবং ওই একইভাবে ওই ক্যালকুলেশন গুলা এবার 0.9 VS আসছে, ভি আউটপুট 1.9 VS, আর ওটাতে কত ছিল? .45 VS, দেখছো? জি স্যার, বেড়ে গেছে আরএমএস, ডাবল হয়ে গেছে। ডাবল। সহজে আমরা স্পষ্ট অ্যাডভান্টেজ গুলো দেখতে পাচ্ছি, তাই না? এইভাবে আমাদের অন্যান্য যত ক্যালকুলেশন আছে সবগুলো একই হবে, এটাতে নতুন কিছু নাই, ঠিক আছে? একদম সেম একই স্টাইলে ইকুয়েশন গুলো আসবে। খেয়াল করে দেখতে পাচ্ছ? এইভাবে এগুলো একটু দেখে নিও তোমরা। তারপরে প্রবলেমও আছে, ফর্মুলা ইউজ করে প্রবলেম। একটু আর নিচের দিকে আমরা আর আসবো না। হ্যাঁ, এরপরে তোমার থাকবে 3 ফেজ ইনভার্টার আছে। আমি আজকে ক্লাসটা একটু বেশি নিচ্ছি এই জন্য যে তোমাদের একটা ক্লাস মিস গেছে, তো মেকআপের মতো এটাকে লেকচার 11 এবং 12 ধরবো আজকে। একটু বেশি নিচ্ছি, পুরা ডাবল করতে পারবো না, বাট 3 ফেজ ইনভার্টার এগুলো 3 ফেজ ইনভার্টার। আচ্ছা, তাহলে এর আগের দুটো তো ক্লিয়ার, তাই না? ফুল ব্রিজ আর হাফ ব্রিজ, ওটা তো কোনো সমস্যা নাই, ঠিক না? হ্যাঁ স্যার, সিঙ্গেল ফেজের আর কি। হ্যাঁ, 3 ফেজ। আচ্ছা, মাল্টি ফেজ বা 3 ফেজ করার সুবিধা কি হয়? এর আগে আমি দেখিয়েছি তোমাদেরকে। কি সুবিধা হয়? প্রাইমারিলি কি সুবিধা হয় আমরা, এই যে পলিফেজ যে করা হয়, মাল্টিফেজ। আগেবার স্যার মাল্টিফেজ রেকটিফায়ার দেখাইছিলাম। হ্যাঁ, তো মাল্টিফেজই রেকটিফায়ারই, সেখানে কি লাভ ছিল মাল্টিফেজ? মানে সুবিধাটা হচ্ছিল যে স্যার আমাদের আউটপুটটা আরো মানে মোর ডিসি আর কি, একদম স্মুথ। অর্থাৎ ইনপুটটা, ইফেক্টিভ ইনপুট একটা ফেজ জিরোর দিকে চলে যাচ্ছে, তখন আর একটা ফেজ রাইজ করতেছে, হ্যাঁ হ্যাঁ, তাই না? জি স্যার। যত বেশি ফেজ থাকবে তত বেশি কি হবে? কেউ ফল করলে কেউ রাইজ করবে, এই যে ব্যাপারটা, নাম্বার অফ সোলজার্স বেশি, টু কিপ দা ভোল্টেজ নিয়ার টু ফ্ল্যাট। এই তো এখানেও তাই,
এখানে দেখো ইনভার্টার 1, ইনভার্টার 2, ইনভার্টার 3, এগুলো কি হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনভার্টার। ফর এক্সাম্পল ফুল ব্রিজ বা হাফ ব্রিজ যেটা আমরা পড়লাম একটু আগে, ওইরকম একটা কমপ্লিট ইনভার্টার এইটা, এটা আরেকটা, এটা আরেকটা। এই ইনভার্টারদের যে আউটপুট, এই ইনভার্টারদের যে আউটপুট খেয়াল করো, এই যে সাপ্লাই খেয়াল করছো, এটা সাপ্লাই ভিএস চলে গেছে ইনভার্টারের সার্কিটের ভিতরে। এর ভিতরে ধরো ওই যে দুটা, এই দুটা মাথা ধরো ক্যাপাসিটরের দুই মাথা, খেয়াল করছো, এই যে এই মাথার এই মাথা ধরে নাও, দিয়ে ইনভার্টার সার্কিট এটা। তারপরে ইনভার্টারের যে আউটপুট, সেইটা আমাদের একটা ইনভার্টার আউটপুট কি হবে, এসি না ডিসি? এসি। এসি। তাহলে এসি যদি হয় তাহলে আমরা ট্রান্সফরমার কাপলিং করতে পারবো, করে আমরা এখানে একটা নিলাম। তাহলে আমরা কি করব, তাহলে এটা পলিফেজ হলে তোমরা ওই যে স্টার কানেকশন পড়ছিলা না, স্টার ডেল্টা স্টার, স্টার আর ওয়াই, স্টারে তাহলে কি না, স্টার মানে ওয়াই, ও স্টার মানে ওয়াই, স্টার ডেল্টা, আর ওয়াই ডেল্টা বলি, ঠিক আছে, ওয়াই ডেল্টা। তাহলে ওয়াই এর সবগুলো একটা নিউট্রাল লাইন ছিল না? হ্যাঁ স্যার। এই যে এটা সেই নিউট্রাল লাইন, এই যে এই দেখো খেয়াল করো, এটার এই ট্রান্সফরমার যে কাপলিং আউটপুট, এইটা হচ্ছে VAN, নিউট্রাল লাইন টু এ ফেজ ইনভার্টার। ওখানে যেমন 3 ফেজ ছিল না, ABC, হ্যাঁ স্যার। এখানেও এ হচ্ছে এই পয়েন্ট, বি হচ্ছে এই পয়েন্ট, সি হচ্ছে এই পয়েন্ট, আর এগুলো ওয়াই কানেক্টেড। প্রত্যেকটার নিউট্রাল লাইনটা এক জায়গায়, এই যে এক জায়গায় কি কানেক্ট করে দেওয়া আছে। তাহলে এটা একটা ওয়াই কানেক্টেড 3 ফেজ সাপ্লাই হয়ে গেল নাকি? এটা কি হলো, এটা ওয়াই কানেক্টেড 3 ফেজ সাপ্লাই। এই আর তো কিছু না। আর শুধু এটা সিঙ্গেল ফেজ, আর এটা হচ্ছে 3 ফেজ, যখন তিনটা একত্র হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার, মানে তিনটা ইনভার্টার থেকে তিনটা সিঙ্গেল ফেজ বের করে ট্রান্সফরমার দিয়ে আমি 3 ফেজ বানাইলাম। সেটাই। এখন এটারই সার্কিটের যে রূপটা আমি বানাতে চাই এরকম হবে। 12টা লাগবে টোটাল, মনে হয় 4টা। ঠিক আছে, এই যে কানেকশনটা দেখানো হয়েছে, 4টা, এবং এই কানেকশন গুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে এইভাবে। ঠিক আছে, করে আমরা এগুলো লোডে লাগাতে পারবো কানেকশন। এই যে ABC যে পয়েন্ট গুলা, এই এ পয়েন্ট দেখতে পাচ্ছ, বি পয়েন্ট, এই যে সি পয়েন্ট, তারপরে DEF যে পয়েন্ট গুলা, মানে ট্রান্সফরমারের এই অংশে দেখো DEF। সো এই ট্রান্সফরমার গুলাই কিন্তু বেসিক্যালি এইখানে, এই যে এইটা, এই তিনটা ট্রান্সফরমার। ক্লিয়ার? এরপর থেকে কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই পাশে কিন্তু আমাদের কিন্তু যে তোমাকে আমি দেড়টার মধ্যে ভাত এনশিওর করব, তোমার কোনো দায়িত্ব নেই, ওগুলো করো। তো এই যে লোড গুলো কানেকশন হবে, খেয়াল করছো এই যে ডট গুলো আছে, কি বোঝায় এটা জানো? এই যে ট্রান্সফরমারের উইন্ডিং এর উপরে যে ডটস আছে, এগুলো বুঝো তোমরা? পোলারিটি মার্ক। পোলারিটি মার্কস, এগুলো দিয়ে আলটিমেটলি আমরা ট্রান্সফরমার কাপলিং করবো, বুঝছো? এই যে এগুলো বাইরের জগতে,
করে এই যে লোড ড্রাইভ করব, এই যে লোড ড্রাইভ করব, এটার ওই লোড অংশটা দেখানো হয় নাই, এটা ক্লামজি হয়ে যাবে, তো ক্লামজি হয়ে যাবে, কিছুই না, এখানে আমি কাপলিং করে এইভাবে কানেকশন দিয়ে দিব, এই যে এইভাবে তিনজনের নিউট্রাল লাইন এক জায়গায় লাগাবো, অন্যগুলো তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? কি আমার কথা বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ, পেরেছি। এটা দেখাচ্ছে এই অংশটা, এই যে বাম এই অংশটা, তাহলে তো আর এটা আর কিছুই না, ওই তিনটার ইন্টিগ্রেটেড ফর্মটা দেখতে মনে হচ্ছে জটিল বড়, আসলে ভালো করে খেয়াল করে দেখো সোজা। এই যে Q1, Q2, Q3, Q4 এভাবে আছে এগুলো। এখানেও ওই ওই যে ওদের যে কন্ডাকশন গুলা ওই যে এখানে দেখানো হয়েছে। তো তো এই জিনিসগুলা আমাদের আচ্ছা, এখানে ওই যে আচ্ছা, তোমাদের এবার তো সেমিস্টারটা একটু শর্ট সেমিস্টার, তো তুলনামূলকভাবে এই জিনিসগুলো আমি আগের সেমিস্টারে পড়িয়েছিলাম ওদেরকে, কঠিন না, একটু সময় লাগে এই আর কি। তাহলে স্যার নেক্সট দিন পড়ি আমরা। না, আমি ভাবছি না নেক্সট দিন, আবার তো আরো পড়া আছে তো। হ্যাঁ, এটা তোমাদের জন্য ডিফিকাল্ট হবে না, খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে আগের এগুলো যারা বুঝবে তারা এগুলোও পারবে। এটা তোমার বলি, আমি হিন্টস দিচ্ছি, এইখানে যে 180 ডিগ্রি যে এখানে যে বলা হচ্ছে each transistor conducts for 180 degree. 3 transistors remain on at any instant of time. When transistor Q1 is switched on, terminal A is connected. এইভাবে তোমরা যদি এই সিকোয়েন্স গুলো তোমরা যদি পড়ো, এবার তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। এখানে এখন ওখানে আমাদের কয়টা ট্রানজিস্টর ছিল, এই যে আগের যে সার্কিটটা দেখালাম, ওই যে চারটা 12টা। তাহলে একটা ইনভার্টারের জন্য আমার ট্রানজিস্টর হচ্ছে 4টা, তাই না? এটা দেখানো হয়েছে, খেয়াল করে দেখো, Q1, Q2, Q3, Q4, Q5, Q6, এদেরকে দেখানো হয়েছে একটা ফেজে, একটা অংশে দেখানো হয়েছে। এই যে এখানে বলছে না 180 ডিগ্রি কন্ডাকশন, তাহলে অন্য যে 6টা আছে সেই 6টা আবার আরেক 180 ডিগ্রি কন্ডাকশন হচ্ছে সিমিলারলি, বুঝতে পেরেছো? সিমিলারলি এই জিনিসটা এখানে
দুই ভাগ করে দেখানো হয়েছে। এবং ওই যে গেটিং সিকোয়েন্স, যে কোন ট্রানজিস্টরটাকে তুমি কোন জায়গায় কতক্ষণ, এই যে এখানে যেহেতু এটা পলিফেজ, এই দেখো গেট 1 এখান থেকে শুরু করে এখানে অফ, এরপরে আবার তাহলে π/3 মানে কি 60 ডিগ্রি, π/3 মানে কত 60 ডিগ্রি না। এরপরে আবার গেট 2 এখান থেকে এখানে করা হয়েছে, এরপরে গেট 3, এরপরে গেট 4, এরপরে আবার গেট 5, ওটা এটা এইখানে গেট 3-তে কিন্তু 2π চলে আসছে। 2π যদি চলে আসে তাহলে 2π এর পরে 2π মানে কি 0 ডিগ্রি না, 2π মানে কি 0 ডিগ্রি। 0 ডিগ্রি। তাহলে গেট 6, এই দেখো এই গেট 6 দেখছো 0 ডিগ্রি। এইভাবে আমাদের আবার এখানে আমাদের সিকোয়েন্সটা কাজ করতেছে। এবং ভিএবি, ভিবিসি এবং ভিসিএ যে ভোল্টেজগুলো আমরা পাই, সেই ভোল্টেজগুলো এইভাবে আমরা পাচ্ছি। এটা হচ্ছে ডেল্টা কানেক্টেড, ওয়াই কানেক্টেড। ফর ডেল্টা কানেক্টেড লোড এটা, আর এটা হচ্ছে তিনটা ফেজ এ বি সি, তিনটা ফেজ পেয়েছি না আমরা, ওই তিনটা ফেজকে আমি লোডের সাথে ডেল্টা কানেক্ট করতে পারি, স্টার ওয়াই কানেক্ট করতে পারি, তাই না? আচ্ছা, এখানে আমাদের ফেজ কারেন্ট যদি আমরা জানি তাহলে বিভিন্ন মোডে লাইন কারেন্ট গুলো আমরা বের করতে পারবো। এখানে there are 3 modes of operation in a half cycle and the equivalent circuits are shown in figure 6.8a. figure 6.8a হচ্ছে এটা মোড 1। খেয়াল করে দেখো, মোড 1 এ এক রকমের সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিট, মোড 2 তে একরকম, মোড 3 তে আরেক রকম। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট দেখানো হয়েছে। এখন এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটের যে বিষয়গুলো, যে ডিউরিং মোড 1 দেখো, ডিউরিং মোড 1 অর্থাৎ যখন আমাদের Q1, Q5 এবং Q6 কন্ডাক্ট করে, Q1, Q5, Q6 কন্ডাক্ট করবে। অর্থাৎ আমি সার্কিটে যাই, এখানে Q1, Q5, Q6 কন্ডাক্ট করবে। তখন আমাদের ওই যে নিউট্রাল যে লাইনটা আমরা ধরেছি, সরি সব এলিমেন্ট হয়ে গেল, পেজ এটা কোথায় চলে গেল পেজ? স্যার 650 পেজ। না, পেজ তো হঠাৎ করে কিবোর্ডে চাপ করে পেজ সরে, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। পেজ কোথায় গেল? আমরা চ্যাপ্টার 5 এ চ্যাপ্টার 6 পড়ছি না? চ্যাপ্টার 6। সূচিপত্র থেকে চ্যাপ্টার 6 এটাই পড়ছি না? বড় করে কি দিয়ে এখানে
দেখতে পাচ্ছ এখন না? এটা ছোট হয়ে গেছে। এখন এখানে আমরা যেটা বলছিলাম ওই যে ভাগগুলা কথা বললাম, এখন এখানে যে মোডটা, ওই মোড ওয়ানে যে বললাম যে Q1 Q5 Q3 যখন কন্ডাক্ট করতেছে তখন তার আর ইকুইভ্যালেন্ট এখানে খেয়াল করে দেখো, ওই যে এটা যদি আমরা দেখি তখন Q1 Q4 Q5 যখন কন্ডাক্ট করবে মোড ওয়ানে, তখন ওই যে ওয়াই কানেক্টেড যে আর আছে, আর ওই যে এ বি সি যে টার্মিনাল গুলোর সাথে ওদের কানেকশন গুলো দেখলে মনে হবে আমাদের লোড সোর্সের কাছে লোড রেজিস্ট্যান্স গুলো এইভাবে কানেক্টেড মনে হবে। বুঝতে পেরেছো? দুটাকে পাশাপাশি, এটা তো দুটো দুই পেজে আছে তো বোঝা যাচ্ছে না, পাশাপাশি আনলে খুব সহজে এটা খুব সহজেই বোঝা যায়। আমার কথাটা বুঝতে পেরেছো? বুঝো নাই? এই যে এ বি সি যে পয়েন্ট গুলো, এই যে নিউট্রাল লাইন, এই যে এ বি সি নিউট্রাল লাইন, এখানে এইটা আমি বলছিলাম যে আমাদের যে এই যে 180 ডিগ্রি যে কন্ডাকশনের সময় মোড ওয়ানের যে কথাটা বললাম যে Q1 Q5 এবং QC কন্ডাক্ট করে, তো এইখানে যদি আমরা কই গেল যে Q1 Q5 এবং Q6 যখন কন্ডাক্ট করবে তখন এদের কন্ডাকশন পয়েন্টের, এরা যে সমস্ত পয়েন্টে কানেক্টেড, যেখানে যে এই যে এ বি সি, এই যে এ পয়েন্ট, এই যে বি পয়েন্ট, এই যে সি পয়েন্ট, এই তিনটা পয়েন্ট থেকে যদি আমি স্টার কানেক্ট করি বা ওয়াই কানেক্ট করি লোডকে এই যেভাবে, তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্ট হবে এই যে এ বি সি, এই যে এ বি, ওখানে যে এ বি সি দেখালাম সার্কিটের তিনটা পয়েন্টে এ বি সি, আমি যেভাবে আর কে কানেক্ট করি তাহলে আমাদের যেটা হবে, প্রথম একটা সিরিজ হবে আর দুটো হবে প্যারালাল, এই দুটো প্যারালাল হবে। দেখো এখানে সেটাই দেখানো হয়েছে, এই যে এখানে একটা সিরিজ হয়ে অন্য দুটো প্যারালাল হয়ে আমার সার্কিট কমপ্লিট হবে। তাহলে আমার ইকুইভ্যালেন্স মোড ওয়ানের ইকুইভ্যালেন্ট লোড রেজিস্ট্যান্স বা লোড ইম্পিডেন্স হবে আর প্লাস আর এবং আর এর প্যারালাল। তার মানে আর এবং আর এর প্যারালালের ভ্যালু কত? R/2 নাকি? জি স্যার। এই যে R/2, আর প্লাস R/2 ইকুয়াল টু 3R/2 আসছে। তাহলে আমাদের I2 হবে I ইকুয়াল টু V বাই R ইকুইভ্যালেন্ট। তাহলে V হচ্ছে আমাদের VS আর VS বাই 2, এখানে কি হলো R ইকুয়াল টু V বাই R, তাহলে R হচ্ছে 3R/2, তাহলে এই জন্য নিচে 3 উপরে 2 চলে গেল, এই গেল। তারপরে আমাদের নিউট্রাল AN হচ্ছে ওই ফেজ ভোল্টেজ, নিউট্রাল টু এ মানে কি ফেজ ভোল্টেজ হচ্ছে I2R, তখন I2R হচ্ছে I ইন্টু আর, এটা গুণ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি এটা I2 এর ভ্যালু এত, আর কে দিয়ে গুণ করে। এইভাবে আমাদের VBN VCN আমরা বের করতে পারবো এইভাবে, ঠিক আছে? কারণ হলো এখানে খেয়াল করে দেখছো এটার ভ্যালু হচ্ছে অর্ধেক না? এটা হচ্ছে পোলারিটি বাদ দাও, এটা হচ্ছে VS বাই 3 ইন্টু 2, আর এগুলো হচ্ছে শুধু VS বাই 3 ইন্টু 2 নাই। জি স্যার। কারণ হলো
কারণ হলো এইভাবে যদি আমরা দেখি যে এইখানে যে কারেন্ট গেছে সেই কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, খেয়াল করো। এখানে যে কারেন্টটা এই আর আর গুলা সমান, এই যে কারেন্ট, এই কারেন্ট এখানে দুই ভাগে ভাগ হয়ে গেছে না? কি দুই ভাগে ভাগ হলে তাহলে আমাদের এখানকার যে আর তো সেম, তাহলে এই টার্মিনালের ভোল্টেজ কি হবে? এই টার্মিনাল ভোল্টেজ হবে আমার এটার অর্ধেক। এইভাবে ব্যাখ্যা করতে পারি। আরেকভাবে ব্যাখ্যা করতে পারি ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে, যে এই ভোল্টেজটা আমার এই সিরিজে দুটা পাথে, এইটা এবং এটার ইকুইভ্যালেন্ট দুটার প্যারালাল, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে অর্ধেক। সুতরাং এখানে যে ভোল্টেজটা ড্রপ হবে সেই ভোল্টেজটা অর্ধেক ড্রপ হবে এখানে। এভাবেও আমরা ব্যাখ্যা করতে পারি, এবং এইভাবেই আমাদের ব্যাখ্যা করলে আমরা এই ভোল্টেজ গুলা অর্ধেক পাচ্ছি এটা থেকে। এখানে ডিটেলস ওই যে গেটিং সিকোয়েন্স স্ট্যাটাস গুলা এখানে দেওয়া আছে। মোড 2 তে আবার অন্যান্য ট্রানজিস্টর অন হবে, তখন আবার এই সার্কিটের যে চেহারাটা, তখন আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটের যে চেহারাটা তখন এরকমের হবে। তখনও আমাদের আমরা ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গুলো আমরা বের করতে হবে, যেমন Q1, Q2 এবং Q3 কন্ডাক্ট করবে। এবং তবে মজার ব্যাপার হলো ওইখানেও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমার ওই 3R/2 আসে, এবং এখানেও I2 এর ভ্যালু আসবে এরকম I2। এখন আমাদের এই ভোল্টেজ গুলা এই যে এইভাবে 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 এইভাবে, এটা হচ্ছে এ ফেজের ভোল্টেজ। এটা কোন ফেজের ভোল্টেজ? এই যে নিউট্রাল টু এ ফেজ, ওই যে এ যে পয়েন্টটা সেখানকার ভোল্টেজ এইভাবে আমাদের চেঞ্জ হয়ে থাকবে। এটা হচ্ছে বি ফেজের ভোল্টেজ, নিউট্রাল টু বি ফেজের, এটা এইভাবে চেঞ্জ হবে। এটা সি ফেজের ভোল্টেজ, এইভাবে চেঞ্জ হবে। এবং এদেরকে আমরা যখন ওই যে ট্রান্সফরমার কাপলিং করে আউটপুটে, তখন আমরা 3 ফেজ পাচ্ছি। এবং সেখানেও তোমার ওই যে সেই ভিএবি তোমার লাইন টু লাইন ভোল্টেজ, এখন এটা হচ্ছে 6.6B যে ফিগারটা আমি বলি, 6.6 এই যে 6.6 এই বি, এই যে বিতে যে ভিএবি দেখানো হয়েছে না, যে ভিএবি এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা, এই ভোল্টেজটা ওই ফুরিয়ার এক্সপ্যান্ড করে এখানে দেখানো হয়েছে। একটা দেখানো হয়েছে, এটা হচ্ছে অ্যাভারেজ ভোল্টেজ, আর এগুলো হচ্ছে হারমোনিক্স গুলা। এবং এখান থেকে ওই এন কনস্ট্যান্ট, বিএন কনস্ট্যান্ট, ওখানেও তোমার এই A0 এবং AN কোয়ার্টার ওয়েভ সিমেট্রির জন্য এটা 0, আর বিএন এর ভ্যালু ওই আগের মতো এগুলো দেখানো হয়েছে। এখান থেকে ওই ক্যালকুলেশন করে বের করা হয়েছে ভিবি অ্যাকচুয়াল ভ্যালুটা। এটা হচ্ছে ভিসি, ভিসিএন, একইভাবে লাইন টু লাইন ভোল্টেজ, বিসি লাইনের মধ্যে সিএ লাইনের মধ্যে ভোল্টেজ গুলো সরাসরি দেখা দেওয়া হয়েছে। আর লাইন টু লাইন ভোল্টেজ যেটা ভিএল, তার যে মান সেটা হচ্ছে 0.816 ভিএস। আর লাইন টু নিউট্রাল ভোল্টেজ হচ্ছে এটা। তারপরে ওই যে ওই I = V/R এগুলো ইউজ করে ওই যে এটা ইম্পিডেন্স, যেহেতু রেজিস্টিভ না, ইম্পিডেন্স ব্যবহার করা হয়েছে এই ফর্মুলাগুলো এইভাবে। তারপরে ফেজ অ্যাঙ্গেল, ট্যান ইনভার্স, যেটা আমরা একটু আগেও পড়লাম ওই যে আগের চ্যাপ্টারে। তো এখানকার যে মূলত এত জটিল ইয়াগুলো আমরা পরীক্ষায় সাধারণত দিই না, যে ক্যালকুলেশন গুলা। তবে এটার কনসেপ্ট গুলা, তবে ইকুইভ্যালেন্ট মোড সার্কিট, এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট, এই জিনিসগুলা, অথবা হয়তো সর্বোচ্চ হয়তো
হয়তো এই পর্যন্ত আমরা বলতে পারি যে ইকুইভ্যালেন্ট সার্কিটগুলো দেখাও, এই পর্যন্ত সহজ আছে, এগুলো সহজ আছে, নিচের গুলো যে জটিল। আমরা এই ফিগারগুলো কখনো এক্সপেক্ট করব না আঁকার জন্য। সার্কিটটা করতে পারি কিন্তু ফিগার করব না, ঠিক আছে? যেমন এই ফিগারগুলো আমরা কখনো এক্সপেক্ট করব না আঁকার জন্য, কিন্তু এটা করব। এটা সহজে আঁকা যায়, কিন্তু এটা আঁকতে অনেক সময় লাগে, পরীক্ষার হলে এটা ডিফিকাল্ট। যাই হোক, তাহলে আমরা এখানে আমরা 3 ফেজ একটা ইনভার্টারের সঙ্গে মোটামুটি ভালোভাবেই পরিচিত হলাম, এবং সেখানেও বিভিন্ন 3টা মোডে কাজ করে, এবং সেখানেও 3টা মোডে 12টা ট্রানজিস্টর ছিল, 4টা করে 3 4 12টা ট্রানজিস্টর কাজ করে ইন 3 ডিফারেন্ট টাইম ইন 3 ডিফারেন্ট মোডস, এবং তাদের জন্য তাদের ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স, তাদের লাইন টু নিউট্রাল ভোল্টেজ, লাইন টু লাইন ভোল্টেজ, এগুলো আমরা সব ক্যালকুলেট করতে পারি। ওগুলো ফর্মুলা ইউজ করে এখানে আমার প্রবলেম আছে। যাই হোক, এই প্রবলেমগুলো সাধারণত 3 ফেজ থেকে আমরা দিই না, যদি দিই তাহলে অনেক সময় ফর্মুলা বলে দিব। ফর্মুলা বলে দিলে তোমরা বুঝতে পারবে যে কোন ভ্যালুটা ফর্মুলার কোন জায়গায় কাজে লাগাতে হবে। এই মোটামুটি আমাদের আজকের পড়া, ঠিক আছে? আমাদের চ্যাপ্টার 6 আমরা অনেকই পড়লাম। আচ্ছা, আজকে আপাতত এখানে শেষ করি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে 2টা লেকচার ধরবো। আজকে হলো 11 12। ওকে স্যার। আল্লাহ হাফেজ।